নমস্কার, গল্পের কোলাহলের ৪৪ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। উত্তরাখণ্ডে অবস্থিত রূপকুণ্ড হ্রদের কঙ্কাল বা মানুষের হাড়গোড়ের রহস্য নিয়ে অনেক রকমের কথা রয়েছে। কিছু ওখানের স্থানীয় কথা, আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিও একটি রিপোর্ট পাবলিশ করেছিল। তবে আজকের ঘটনাটি একটু ভিন্ন, অন্য রকমের, যেটা পাঠিয়েছে বেহালা থেকে প্রতীক। এরকমই কেউ নিজের সত্যি অলৌকিক ঘটনা বা নিজের লেখা গল্প খুব সহজেই পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি golperkolahol@gmail.com। ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ঘটনা শুনতে। সাবস্ক্রাইব করে নিও নতুন সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি প্রতীক, এই ঘটনা পাঠাচ্ছি বেহালা থেকে। আমি তোমার চ্যানেলের একজন নতুন সাবস্ক্রাইবার এবং শ্রোতা বলতে পারো। সব ঘটনাই শুনেছি তোমার চ্যানেলে, মোটামুটি সব কটাই বেশ ইউনিক। আমার সাথে 2017 সালে একটি ঘটনা ঘটেছিল। ঘটনার রহস্য আজও আমার কাছে অজানা। আমি পাঠালাম সেই ঘটনাটাই। ভালো লাগলে তোমার চ্যানেলের মাধ্যমে শুনিও শ্রোতাদের। 2017 সালের অক্টোবর মাসে আমি আর আমার এক বন্ধু রণজিৎ ঠিক করেছিলাম রূপকুণ্ড ট্রেক করব। ট্রেকিংয়ে আমার বরাবরের শখ ছিল, এখনও রয়েছে অবশ্য। তবে ওই ট্রেকে যা ঘটেছিল সেটা আমার কাছে একটা দুঃস্বপ্নর থেকে কম কিছু নয়। ট্রেক শুরু করেছিলাম আমরা উত্তরাখণ্ডের লোহাজাং নামক একটি ছোট্ট গ্রাম থেকে। লোহাজাংয়ের আবহাওয়াটা যেমন সুন্দর ছিল তেমনই মায়াবী। রণজিতের রূপকুণ্ড ট্রেক আগেও একবার করা ছিল, তাই ওর কথাতেই আমি এই ট্রেকটি করার জন্য রাজি হয়েছিলাম। আর একটা জিনিস নিজের চোখে দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম, সেটা হচ্ছে রূপকুণ্ড হ্রদের সামনে ছড়িয়ে থাকা ওই মানুষের কঙ্কাল। ওখানের স্থানীয় ইতিহাসে বলে, কনৌজের রাজা জসধবল মা নন্দা দেবীকে পুজো দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তার কিছু সৈনিক, কিছু নর্তকী আর তার রানী। রাজা অনেক উচ্ছ্বাস আনন্দ করেছিলেন পথে, এবং ওখানে পৌঁছেও তিনি অনেক উল্লাস করেছিলেন। সেই কারণেই নাকি মা নন্দাদেবী রুষ্ট হন। প্রবল শিলাবৃষ্টি হয়, আর তাতেই প্রাণ হারিয়েছিল রাজা জসধবল, তার রানী এবং বাকিরা। সেই শিলাবৃষ্টি নাকি এতটাই ভয়ানক ছিল যে এক একটা বরফের টুকরো নাকি কিলো কিলো ভারী লোহার মতো হয়ে গেছিল মা নন্দাদেবীর অভিশাপে। আরও একটা ইতিহাস রয়েছে। 1942 সালে একজন ব্রিটিশ সৈনিক ওই রূপকুণ্ড হ্রদে কঙ্কালের খোঁজ পায়। সে প্রথমে ভেবেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়তো জাপানি সৈন্যরা ওই পথে গিয়েছিল, তাদের কঙ্কাল। সেটার সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আমি এই ইতিহাসগুলো আগেই পড়েছিলাম, সেটায় আমার আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। লোহাজাং থেকে আমরা হাঁটা শুরু করি প্রথম দিন দিদিনা গ্রামের উদ্দেশ্যে। রণজিৎ রূপকুণ্ড আগেও গেছিল, তবে এই পথটা তার কাছে প্রথমবার। আগের বার সে গেছিল ওয়ান নামক গ্রাম থেকে ঘায়রলি পাতাল হয়ে। লোহাজাংয়ে আমাদের হোমস্টের একজন স্থানীয় বলেছিল সাথে একজন লোকাল গাইড নিয়ে যেতে। রণজিৎ যেহেতু আগে গেছিল তাই ও রাজি হয়নি। দিদিনা গ্রামে আমরা ধীরে ধীরে হেঁটে পৌঁছে যাই। চারিদিকে সবুজ পাহাড়, আর মাঝখানে একটি ছোট্ট গ্রাম। তখনও সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। আমরা সাথে নিয়ে গিয়েছিলাম ক্যাম্পিং করার মতো জরুরি সামগ্রী। পাহাড়ের একটু ওপরেই একটি ফাঁকা জায়গা দেখে আমরা ক্যাম্প খাটাই। গ্রামে লোকজন ছিল খুবই সীমিত,
আর তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। ঠান্ডা এতটাই ছিল যে রাতে ঠিকমতো ঘুম নাও আসতে পারে, তাই আমি ওই দিদিনা গ্রামের একজনের বাড়ি থেকে একটু গরম জল আনতে গেছিলাম। সেই বাড়িতে একজন প্রবীণ বয়স্ক লোক ছিলেন আর তার বউ। আমার এক কথায় তারা আমাকে গরম জল করে দিয়েছিল, তবে একটা জিনিস আমাকে বারবার বারণ করেছিল, তাঁবু খাটিয়ে ওরকম পাহাড়ের বুকে রাত না কাটাতে। তারা বারবার অনুরোধ করেছিল সেই রাতটা তাদের বাড়িতেই কাটাতে, তবে রণজিৎ রাজি হয়নি। পরের দিন সকালে আমরা রওনা দিই আলী বুগিয়ালের উদ্দেশ্যে। দিদিনাতে তবুও কম মানুষের বসবাস ছিল। আলী বুগিয়ালে পৌঁছে দেখি প্রায় জনশূন্য একটি জায়গা, পাশে ঘন জঙ্গল। একটি ধাবার মতো জায়গা দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি একজন বয়স্ক মহিলা মেঝে পরিষ্কার করছে। আমরা তাকে জিজ্ঞাসা করি তার ধাবার বাইরে ক্যাম্প করে রাতটা থাকা যাবে নাকি। এক কথায় মুখের ওপরে বলে দেয় না। আমরা কৌতূহলী হয়ে কারণটা জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন তার বাড়ি দিদিনাতে, তিনি এখানে শুধু পরিষ্কার করতে এসেছেন। ধাবার ভেতরে থাকতে দিতে পারেন, তবে বাইরে তাঁবু খাটিয়ে রাত কাটানোর জন্য একদমই ঠিক নয়। আমরা ভাবি উনি হয়তো বন্য জন্তু জানোয়ারের জন্য ভয় আমাদের ওরকম বলছেন। আমরা বেশি কথা বাড়াই না। একটু এগিয়ে গিয়ে ফাঁকা ঘাসের জায়গা দেখে আমরা তাঁবু খাটাই। আলী বুগিয়াল দিদিনা গ্রামের থেকে বেশ অনেকটাই উঁচুতে। তাঁবুর চেনটা খুললেই সামনে দেখা যাচ্ছিল চৌখাম্বা আর ত্রিশূল পর্বতের চূড়া। তখন বিকাল হচ্ছিল। পড়ন্ত সূর্যের আলোটা সাদা বরফের চূড়ার ওপর একটা সোনালি আবরণ তৈরি করেছিল। সেই দেখে যে কোনো মানুষই তার জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য। আমরা তাঁবুর বাইরে বসে গল্প করছিলাম দুজনে। পেছনে শুনতে পাই কেউ হেঁটে আসছে আমাদের দিকে। আমরা ঘুরে দেখি সেই ধাবার মহিলাটি আমাদের কাছে আসে, আবারও অনুরোধ করে আমাদের বাইরে রাত না কাটাতে। আমরা এবার একটু অন্যভাবে জিজ্ঞাসা করি এত করে উনি কেন আমাদের বাইরে তাঁবু খাটাতে বারণ করছে। উত্তরে তিনি বলেন এই রাস্তায় অনেক কিছু যাওয়া আসা করে। আমরা জিজ্ঞাসা করি ভাল্লুক বা অন্য কোনো পশু? তিনি বলেন সেসব তো আছেই, তবে আরও এমন অনেক কিছু যাওয়া আসা করে যা ভাল্লুক বা পশুদের থেকে অনেক বেশি ভয়ানক। আমরা জানতে চাই কিসের জন্য উনি এত চিন্তা করছেন। উনি আমাদের উত্তর দেয় না, আমাদের মাথার ওপর আশীর্বাদ করে আর চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করে বলে। তারপর আমাদের বলে রাতে তাঁবুর ভেতর থেকে যদি কিছু আমরা শুনতে পাই, আমরা যেন সেটা দেখার চেষ্টা না করি বাইরে বেরিয়ে। যদি বেরোই তাহলে সেটাই হবে শেষ রাত। ওরকম কথা শুনে আমাদের মনের গভীরে একটা ক্ষীণ ভয় তৈরি হয়। মহিলাটি দিদিনা গ্রামের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায়। সন্ধে নেমে আসে। আমরা ঠিক করি পরের দিনই রূপকুণ্ড হ্রদ ঘুরে নেমে আসব। বেরিয়ে যাব একদম ভোর ভোর, তাই আমরা শুয়ে পড়ি তাড়াতাড়ি। মধ্যরাত তখন কটা জানি না, হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। স্লিপিং ব্যাগ থেকে একটু শরীরটা বার করে উঠে বসি তাঁবুর ভেতরে। অত ঠান্ডার ভেতরে বুঝতে পারি না আমার গরম লাগছে কেন, ঘাম দিচ্ছিল। তাঁবুর ভেতরে ছোট ব্যাটারির আলোতে দেখলাম রণজিতের মুখটা শুধু স্লিপিং ব্যাগের বাইরে, আর গভীর ঘুমে ঘুমোচ্ছে সে। বুঝতে পারি গরমটা আমার একারই লাগছে। দম বন্ধ লাগে তাঁবুর ভেতরে।
তাঁবুর চেনটা খুলে বেরোতে যাই একটু ঠান্ডা হাওয়ার জন্য। তখন আমার মনে পড়ে ওই বয়স্ক মহিলার কথাটি। তিনি বারবার বলেছিলেন, যাই হয়ে যাক তাঁবু থেকে যেন না বেরোই। কথাটা মনে পড়তেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এক অজানা ভয় যেন আমাকে চেপে ধরে। তৎক্ষণাৎ আমার কানে আসে তাঁবুর বাইরে কিছু যেন ঘুরছে। আমাদের তাঁবুটাকে গোল গোল করে ঘুরছে, আবার কোথাও দূরে চলে যাচ্ছে। একবার ভাবি রণজিৎকে ডাকবো, তবে ওকে দেখি গভীর ঘুমে আচ্ছন্ন, তাই আর ওকে ডাকি না। চুপ করে বসে থাকি তাঁবুর ভেতরে। বাইরে কারোর চলাফেরা করার আওয়াজটা যেন বাড়তে থাকে, সাথে বুঝতে পারি বৃষ্টি শুরু হয়েছে। শুধু বৃষ্টি বলা ভুল হবে, শিলা বৃষ্টি। তাঁবুর মাথায় আর বাইরে বুঝতে পারছিলাম বরফের টুকরোগুলো পড়ার শব্দ। বাইরের ওই চলাফেরার শব্দটা কমে যায়। আমি শুয়ে পড়ি স্লিপিং ব্যাগের মধ্যে। আবার ঘুমটা হঠাৎ ভেঙে যায় আমার। বাইরে বৃষ্টিটা কমে গেছিল তখন। আমার মনে হয় তাঁবুর ওপর কেউ যেন উঠছে। ভাবি ভাল্লুক। আমি তাড়াতাড়ি দেখতে যাই রণজিৎকে। দেখি রণজিৎ পাশে নেই। ওর স্লিপিং ব্যাগটা খালি পড়ে রয়েছে। তাঁবুর বাইরে বুঝতে পারি কেউ দ্রুত সরে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। তাঁবুর চেনটা খুলব কি ভাবছিলাম। মনে পড়ছিল আবার ওই বয়স্ক মহিলার কথাটি। আবার চিন্তাও হচ্ছিল রণজিতের জন্য। আমার ট্রেকিং ব্যাগটা হাতড়ে বড় টর্চটা বার করি। মনে সাহস জুগিয়ে চেনটা অল্প খুলি। বাইরের ঠান্ডা হাওয়াটা যেন হুড়মুড় করে তাঁবুর ভেতরে ঢুকে পড়ে। চেনের ফাঁক দিয়ে বাইরে তাকাই। দেখি রণজিৎ দাঁড়িয়ে রয়েছে বেশ কিছুটা দূরে পেছন ফিরে। চেনটা তাড়াতাড়ি খুলে আমি তাঁবু থেকে বেরোই। চেঁচিয়ে ডাকি রণজিৎকে নাম ধরে। তারপর রণজিৎ যা করেছিল সেটা আজও আমার মনে পড়লে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আমার ডাকটা শুনে রণজিৎ ঘাড় ঘুরিয়ে তাকায় আমার দিকে। তবে সেই ঘাড় ঘোরানোটা কোনো স্বাভাবিক মানুষের জন্য অসম্ভব। তার শরীরটা ওরকমভাবেই দাঁড়ানো আমার দিকে পেছন করে, আর তার ঘাড়টা পুরো ঘুরে যায় আমার দিকে। আমি পরিষ্কার শুনতে পাই গলার হাড়গুলো ভাঙার আওয়াজ। সে কি দৃষ্টি ছিল তার চোখে! কত জন্মের ঘৃণাতে ভর্তি সেই চোখ। আমার শরীর অবশ লাগে। ওখানেই বসে পড়ি আমি। টর্চটা হাত থেকে পড়ে গিয়ে জ্বলে ওঠে। তখনই রণজিৎ কিরকম অদ্ভুতভাবে দ্রুত এগিয়ে আসে আমার দিকে। শরীরটা যেন পেছনে ছুটছিল, আর মুখটা আমার দিকে। আমি চেঁচিয়ে বলে উঠি, রণজিৎ, এরকম করছিস কেন? কি হয়েছে তোর? কথাটা শুনে ক্ষণিকের জন্য স্তম্ভের মতো দাঁড়িয়ে দেখে রণজিৎ আমার দিকে। তারপর ছুটে যায় তাঁবুর পেছনের জঙ্গলের দিকে। আমি টর্চটা তুলে পেছনে যাই। দেখি জঙ্গলের সামনে গিয়ে ঘাটটা কেমন কচমচ করে সোজা করে মাটিতে লুটিয়ে পড়ে রণজিৎ। আমি প্রথমে ওর কাছে যেতে ভয় পাই। ভালো করে টর্চ দিয়ে ওর শরীরটা দেখি। তারপর ওকে ডাকতে থাকি ঠেলে ঠেলে। জ্ঞান ফেরে রণজিতের। উঠে বসে আমাকে উল্টে প্রশ্ন করে, ও ওখানে কি করছে? আমি বলি না ওকে কিছুই যা আমি দেখেছিলাম। ওকে জিজ্ঞাসা করি ও তাঁবু থেকে বেরিয়েছিল কেন। ও বলেছিল বাথরুম পেয়েছিল ওর। পেছনের জঙ্গলের সামনে গেছিল বাথরুম করতে। তখন
ওর যেন মনে হয়েছিল জঙ্গলের গভীরে যেন কিছু রয়েছে, সেটা যেন এগিয়ে আসছিল ওর দিকে। তারপর ওর আর কিচ্ছু মনে ছিল না। আমি ধরে ধরে নিয়ে আসি ওকে তাঁবুতে। পরের দিন তাড়াতাড়ি রূপকুন্দ হ্রদ অবধি আমরা ট্রেক করে নেমে যাই দিদিনা গ্রামে। সেখানে ওই প্রথম দিন যে বয়স্ক লোকটি ছিল তার বাড়িতেই আমরা আশ্রয় নিই। রণজিৎ ঘুমিয়ে পড়েছিল। আমি রাতে লোকটি আর ওনার বউয়ের সাথে গল্প করছিলাম। আমি আমাদের সাথে আলিবুগিয়ালে ঘটে যাওয়া ওই ঘটনাটি ওনাদের বলি। ওনারা কিছুই ঠিক করে বলতে চাইছিল না প্রথমে। তারপর বলে, ওই পথের জঙ্গলে বা রাস্তায় বেতালদের আনাগোনা চলে। ওরা মুক্তি পায়নি মা নন্দা দেবীর অভিশাপের জন্য। মধ্যরাতে একবার কেউ ওদের দেখে ফেললে তাদের টেনে নিয়ে যায় ওই জঙ্গলে, আর খুঁজে পাওয়া যায় না। আমাদের অনেক ভাগ্য ভালো আমরা ফিরে এসেছি। এসব বলে চুপ হয়ে যায় লোকটি। তারপর ওনার বউ বলে, আলিবুগিয়ালে কেউ থাকে না, তবে দিদিনা গ্রামের একজন লোক ছিল সুরেশ। রূপকুণ্ড যাওয়ার সকল পথিকদের জন্য একটি ধাবা খুলেছিল অনেক বছর আগে। সে রোজ সকালে যেত আর ফিরে আসতো সন্ধে নামার আগেই। একদিন অনেক রাত হয়ে যায়, ফিরে আসে না সুরেশ। তার বউ কৈরবী চিন্তায় পাগলের মতো হয়ে যায়। রাতের অন্ধকারেই চলে গিয়েছিল তার স্বামীকে খুঁজতে। সেও আর ফিরে আসেনি। এটা ঘটেছিল প্রায় 13 বছর আগে। আমার শুনে বুকটা কেঁপে ওঠে। পরে আমরা ফিরে আসি বাড়িতে। তবে ওই ঘটনার পর থেকে রণজিৎ অনেকটা পাল্টে যায়, খিটখিটে হয়ে যায়। আমার ওপর ওর রাগ জন্মায় হঠাৎ করেই, কেন সেটা জানি না। আমাদের আর কথা হয় না এখন। রণজিতের সাথে সেদিন রাতে কি ঘটেছিল সেটা আমি ওকে বলিনি। আর আমরা ওই ধাবায় কৈরবীর প্রেতকে দেখেছিলাম সেটাও হয়তো ও জানে না। তোমার চ্যানেলের মাধ্যমে যদি রণজিৎ এই ঘটনাটি শোনে, সেদিন হয়তো জানতে পারবে। তোমার ঘটনাটি পাঠ করতে গিয়ে প্রতীক আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে তোমার জীবনের ঘটনা পাঠানোর জন্য। আর অবশ্যই আমি চাই এই ঘটনাটি যাতে পৌঁছায় রণজিতের কাছে। শুভ কামনা করি যাতে তোমাদের বন্ধুত্ব আবার আগের মতো হয়ে উঠুক। শ্রোতা বন্ধুরা, কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ঘটনাটি, আর কোথা থেকে শুনছো এই ঘটনা সেটাও জানাও। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।